নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখে, আজকে যে বিষয়টা নিয়ে আমাদের সংলাপ অনুষ্ঠানে পর্যালোচনা হবে, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন গতকাল দুজন সাংবাদিকের ওপর আক্রমণ সংঘটিত হয়। একজন সাংবাদিককে, যিনি খোয়াই এলাকার, সেই সাংবাদিককে আশিস চক্রবর্তী, সেই সাংবাদিককে হুমকি দেওয়া হয় বা ওনার সম্পর্কে অজ্ঞাতপরিচিত কিছু লোক ওনার বাড়ির সামনে এসে ওনার খোঁজখবর, ওনার গতিবিধি, ওনার বাড়ির সম্পর্কে, পরিবার সম্পর্কে খোঁজ নেয়। একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়। আর কালকেই আমরা দেখি নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক সাদেক মিয়া, উনি সোনামুড়ার সাংবাদিক, ওখানে ওনাকে ইকো গাড়িতে করে তুলে নিয়ে কুলুবাড়ি এলাকা থেকে বক্সনগরের কাছাকাছি মতিনগর এলাকায় নিয়ে ওনাকে গাড়ির মধ্যে মারধর করা হয় এবং পরবর্তী সময় গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এবং যারা ওনার বক্তব্য অনুযায়ী যারা মারধর করেছেন, যারা ওনাকে গাড়িতে অপহরণ করে নিয়ে গেছেন, ওদের সাথে আর্মস মানে অস্ত্রশস্ত্রও ছিল। তো এ নিয়ে আজকে সাংবাদিকের একটা 6 জনের টিম গোটা খোয়াই এলাকায় সফর করে এবং সোনামুড়া এলাকায় সফর করে। আমাদের কাছে যেটা খবর রয়েছে, এখন পর্যন্ত যারা সাংবাদিকের টিম আছেন ওরা সোনামুড়া থানাতে অবস্থান করছেন। যে মামলা হয়েছে এই কালকের ঘটনার পর, সাদেকের ওপর আক্রমণের পর, সেটা নিয়ে তদারকি কথাবার্তা বলছেন যিনি ওসি রয়েছেন বা অন্য অফিসারদের সাথে। এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা দেখেছি এই নতুন সরকার এসছে, আজকে 11 মাস অতিক্রান্ত হয়েছে। আমরা এই অভিযোগটা প্রায় সময়ই বিগত সরকারের আমলও দেখতাম, সাংবাদিকদের উপর হুমকি বা সাংবাদিকদের মারধর করা, দৈহিকভাবে নির্যাতন করা, ক্যামেরা ছিনতাই করে নেওয়া, এগুলি চলতো। এবং এখন যারা বিরোধী শাসক দল রয়েছেন, তারা তখন যখন বিরোধী দল ছিলেন, তারা যখন নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা বলেছিলেন যে আমরা সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করব এবং সাংবাদিকদের হেনস্থা, সাংবাদিকদের হুমকি দেওয়া বা সাংবাদিকদের আক্রান্ত হওয়ার বিষয়টা যাতে কোনোভাবেই না হয়, পুনরাবৃত্তি না হয়, সেটা নতুন শাসন দেখবে, নতুন প্রশাসন, নতুন সরকার দেখবে এবং সুনিশ্চিত করা হবে। কিন্তু আমরা দেখেছি নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরও আমরা এই নিউজ ভ্যানগার্ডের সাংবাদিককে আমরা দেখেছি যে 75 এলাকায় আক্রান্ত হয়েছে, হাসপাতালে ভর্তি হতে হয়েছে, বা অন্যান্য জায়গা তো বিভিন্ন সময় আমরা পত্র পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়াতে দেখি সাংবাদিকদের হুমকি দেওয়া, যারা যারা সমাজদ্রোহী রয়েছেন সাংবাদিকদের হুমকি, তাদের পেশাগত কাজে বাধা দেওয়া, বাড়ি থেকে হুমকি দেওয়া, মারধর করা। ঘটনা হলো, যেটা বিষয় আজকে আমরা আলোচনা করবো, যে সরকার পরিবর্তন হয়েছে, একটা গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, এটা বাম সরকারের জায়গায় রাম সরকার এসছে, কিন্তু যারা সাংবাদিকদের উপর মানে পেশাগতভাবে কাজ করতে গিয়ে সাংবাদিকরা যাদের দ্বারা আক্রান্ত হচ্ছেন, তাদের কিন্তু চরিত্র পাল্টায়নি, তাদের কিন্তু মানসিকতা পাল্টায়নি। সুতরাং সরকার পাল্টালেই যে সাংবাদিক বা যে বিষয়গুলি অনিচ্ছেদ, যেটা বলতে চাই, পেশাগত কাজ করতে গিয়ে এবং সাংবাদিকদের যে বাধার সম্মুখীন বা আক্রমণের সম্মুখীন, সেটা একদম বন্ধ হয়ে যাবে। সাংবাদিকরাও বোধহয় এটা বর্তমানে উপলব্ধি করতে পেরেছেন বা তারাও বোধহয় মনে করেন যে এটা সম্ভব না, যতদিন পর্যন্ত এই বিষয়ে এক হলো প্রশাসনিক কঠোর ব্যবস্থা, 2 নম্বর হলো সাংবাদিকদের পেশাগত ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে মুভমেন্ট একটা করে তোলা। আমরা বিগত সরকারের সময় দেখেছি একটা মুভমেন্ট ত্রিপুরা রাজ্যে হয়েছিল, কিন্তু 2 জন সাংবাদিক 1 মাসের মধ্যে খুন হয়েছিলেন। তারপরে একটা বিশাল মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্ট কিন্তু পরিবর্তনে একটা বড়সড় ভূমিকা গ্রহণ করেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই পরিবর্তনের পর যার জন্য মুভমেন্ট করলেন, সেই সিবিআই তদন্ত, সেই 2টো হত্যাকাণ্ডের তদন্ত কোথায় গিয়ে রয়েছে সেই সম্পর্কে কিন্তু যারা মুভমেন্ট করেছিলেন সে সময়, যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলেন, তাদের কাছে কিন্তু তারা কিন্তু আর এটা ফলো আপ করে না। আমরা দেখেছি যে কয়েকদিন আগে হাইকোর্টে সিবিআইয়ের এই সাংবাদিক হত্যা তদন্ত নিয়ে হাইকোর্ট প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করেছে, এক প্রকার সিবিআইকে তিরস্কার করেছে। কিন্তু যারা মুভমেন্টটা করেছিলেন, তারা যারা যে সাংবাদিকরা করেছিলেন, কিন্তু এই বিষয়ে আমার মনে হয় না অধিকাংশ লোকই এখন খবর রাখেন। এবং এটার সুযোগই কিন্তু, আমি কথাটা এই কারণে বললাম, এটার সুযোগই কিন্তু যারা দুষ্কৃতী রয়েছেন, যারা সমাজদ্রোহী রয়েছেন, আমি বলবো যখন যে সরকার থাকে তাদের আশ্রয়ে ছত্রছায়ায় দুষ্কৃতী বা সমাজদ্রোহীরা থাকেন, কিন্তু এদের রাজনৈতিক কোনো এরকম পরিবর্তন হয় না। আমি জয়ন্তদার ভাষায় বলবো, ক্ষমতার সাথে সাথে এদেরও ক্ষমতার পালা পরিবর্তন হয়। আগে বামের ক্ষমতার ছত্রছায়া ছিল, এখন হয়তো বা রামের ছত্রছায়া এসছে। সুতরাং এই বিষয়গুলি আজকে ভাবার বিষয় রয়েছে, সাংবাদিকদেরও ভাবার বিষয় রয়েছে, গোটা রাজ্যের মানুষের ভাবার বিষয় রয়েছে, ইভেন প্রশাসনেরও একটা বিষয়ের, এবং পুলিশ, বিশেষ করে পুলিশ যদি কঠোর হাতে আইন কঠোর হাতে প্রয়োগ করে, এই বিষয়গুলো অনেকভাবে কমবে এবং সাংবাদিকের উপর আক্রমণ করার ক্ষেত্রে একটা
কিন্তু ভীতি সঞ্চার হতে পারে, এটা আমাদের প্রাথমিকভাবে একটা ধারণা। আজকের আমাদের এই আলোচনা যে খোয়াই এবং সোনামুড়াতে সাংবাদিক আক্রান্ত, আমাদের যারা প্যানেলিস্ট রয়েছেন, আমার সাথে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য আইনজীবী এবং রাজ্যের বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য। আমি জয়ন্তদার থেকে শুরু করব। জয়ন্তদা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, একটা বড় কনসার্নের সাথে যুক্ত রয়েছেন। জয়ন্তদা, সরকার পরিবর্তনের পর একই দিনে দুই জায়গায় দুটো ঘটনা, আপনি কিভাবে দেখছেন? না, প্রথমত আমি একটু কথাটা বলে দিই কীভাবে ঘটনাটা ঘটেছে। যে দৈনিক সংবাদে কাজ করে আশিস চক্রবর্তী, তো গত পরশু দিন দেখা গেল যে একটা সাদা ওয়াগনার গাড়ি নিয়ে তার বাড়ির সামনে কিছু লোক দাঁড়িয়েছিল এবং পাশের যে দোকান সেখানে গিয়ে জিজ্ঞেস করছে যে এটাই কি আশিস চক্রবর্তীর বাড়ি? তো সবাই বললো হ্যাঁ এটাই আশিস চক্রবর্তীর বাড়ি। তো প্রথমে বুঝতে পারেননি ওনারা, তারপর বললেন যে আমরা কি আশিস বাবুকে ডেকে দেবো? বলে দরকার নেই। হ্যাঁ, তারপর বলা হলো যে তাহলে আমাদের কাছে মোবাইল নাম্বার আছে, ওনাকে কি ডেকে আনবো? বলে না না, বাড়িটা দেখে গেলাম, এতেই হবে। তো এতে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে একদল লোক একটা গাড়িতে করে একজন বাড়িটাকে আইডেন্টিফাই করলো, হ্যাঁ, চিনে গেল, হ্যাঁ, কথাও বলতে চাইলো না, বাড়িতেও যেতে চাইলো না, বা উনি এসে ওনাদের সঙ্গে কথা বলুক সেটাও চাইলো না। তো যার ফলে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর কারণ হচ্ছে যে আশিস কিছুদিন ধরে গাঁজা বিরোধী নিউজ করছিল, এবং একটা অনেকগুলো বেশ চাঞ্চল্যকর কাহিনী সে তুলে ধরেছিল। তো স্বাভাবিকভাবেই একটা সন্দেহ এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে, তাহলে তারা কারা? এটা। আর যেটা ঘটেছে সোনামুড়া মানে সিপাহীজলা বা ডিস্ট্রিক্টে, হ্যাঁ, এর থেকে নক্কারজনক ঘটনা খুব, মানে কি বলবো। প্রথমত একটা গাড়ি আসে, সে হচ্ছে একটা ইকো ভ্যান টাইপের একটা গাড়ি, তার কোনো নাম্বার প্লেট নেই। তো সেটা বেশ কয়েকদিন সাংবাদিকরা লক্ষ্য করলো। বিপ্লব চক্রবর্তী যে কাজ করে সাংবাদিক, তো সে একদিন গিয়ে জিজ্ঞেস করতে চাইছিল, ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। তো পরের দিন যখন এই গাড়িটা আসে, হ্যাঁ, তখন ও কি করলো, সোনামুড়ার দিকে গাড়িটা যাবে। তো সোনামুড়ার কিছু সাংবাদিককে সে ফোন করে জানালো। তখন 3-4 জন সাংবাদিক এসে সোনামুড়ার যে ব্রিজ চৌমুনি আছে, এই ব্রিজ চৌমুনিতে দাঁড়িয়ে দেখলো যে সেখানে আবার একটা জিপসি গাড়ি, হ্যাঁ, জিপসি গাড়ি একটা দাঁড় করানো আছে। তো তারা তো আর বুঝতে পারেনি কিছু। তারা বলল যে একটা নাম্বারহীন একটা গাড়ি এদিকে ঘোরাঘুরি করছে এবং সেই গাড়িটা এখন আসছে। তো এটা কি আপনাদের গাড়ি নাকি? হ্যাঁ, বিএসএফের কয়েকজন জওয়ান নাকি ছিল ওই জিপসি গাড়িটাতে। তো ওরা বললো না, বিএসএফের তো এরকম কোনো নাম্বার প্লেটহীন কোনো গাড়ি নেই, হ্যাঁ, থাকেও না। তো এরকম বলতে বলতে ওই গাড়িটা তখন চলে এসছে এবং খুব মানে জোরে সেটা ছুটছিল। তখন ওই লোকগুলোই বললো চলো মানে এটাকে পিছা করি, বলে জিপসিটা তার পিছনে পেছনে চলতে শুরু করলো। তারপর সাংবাদিকরাও তাদের বাইক নিয়ে এর পেছনে চলতে শুরু করলো। হ্যাঁ, এটা যে আসলে ট্র্যাপ সেটা বুঝতে পারেনি। তো তারা সোনামুড়া দিয়ে হয়ে একদম বক্সনগর হয়ে ওরা যাচ্ছিল, অনেক দূর কুলুবাড়ি পর্যন্ত প্রায় চলে গিয়েছিল। তারপর সেখানে 2 জন সাংবাদিক স্থির করলো যে আর বেশি এগোনোর দরকার নেই, হ্যাঁ, তারা থেমে গেছে। কিন্তু তারা সাদেক মিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তো সাদেক আর জানে না, সাদেক তো পিছুই করে চলেছে। তো একটা জায়গায় গিয়ে দেখে 2টো গাড়ি থেমেছে এবং থেমেই ওকে ধরে একদম গাড়িতে তুলে নিয়েছে, প্রচণ্ড মারধর ইত্যাদি করেছে। হ্যাঁ, তারপর বলেছে যে গাড়ি থেকে নেমে যাও। তো জেনারেলি এটা হচ্ছে একটা এনকাউন্টারের ফর্মুলা, হ্যাঁ, যে তুমি ভেগে যাও, হ্যাঁ, যখন ভাগতে যাবে তখন পেছন থেকে গুলি মেরে দেয় বা ইত্যাদি, এটাই হচ্ছে মানে নিয়ম আর কি। তো সে গাড়ি থেকে নামতে চায়নি, তো জোর করে ওকে নামিয়ে একটা কি করেছে, একটা প্রাইভেট গাড়িতে তুলেছে ওকে, হ্যাঁ, এবং সেখানে ওকে প্রচণ্ড মারধর করেছে। পরবর্তীকালে যে যারা প্যাসেঞ্জার্স ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলল যে তারা অবাংলাভাষী, হিন্দিতে কথা বলছিল এবং বলছিল যে এই শালাকে মেরে পিটিয়ে তক্তা বানিয়ে দেওয়া উচিত। ও হচ্ছে সাংবাদিক ইত্যাদি ইত্যাদি। তো এখন মানে তারপর এই ঘটনার পরেই সাংবাদিকরা একটা এফআইআর করলো এবং পুলিশের যে এসডিপিও এবং ওসি ওনাদেরকে জানালো। তো এসডিপিও সঙ্গে সঙ্গে নাকি ঘুরে টুরে এসে
বললো যে না এরকম কোনো ঘটনার কোনো ট্রেস পাইনি, এরকম কিছু হয়েছে বলে। কিন্তু কথায় কথায় সেই এসডিপিও মহাশয় এবং মেলাঘর থানার ওসি সাহেব নাকি বলে দিয়েছেন যে এই যে নাম্বার প্লেটহীন গাড়িতে যারা ছিল ওনারা আসাম রাইফেলসের। এটা আদৌ আসাম রাইফেলসের কিনা, হ্যাঁ এটা সন্দেহজনক। হয়তো তাদের আইডেন্টিটি গোপন করার জন্যই হয়তো তারা বিএসএফের, হ্যাঁ সেটা বলেনি। আর বললো ওরা মেলাঘর থানায় চাও খেয়েছিল, ইত্যাদি, তাদের আতিথ্যেই, হ্যাঁ এরকম। আবার এমনও শোনা যাচ্ছে যে এরপরে নাকি ওদেরকে সাগর মহলে নিয়ে ওদেরকে খাবার দাবারও খাইয়েছিলেন। তো এখন প্রশ্নটা হচ্ছে এই যে তাহলে তারা কারা? হ্যাঁ তাহলে তারা কারা? একে তো নাম্বারবিহীন প্লেটে মানে নাম্বারবিহীন গাড়িতে ওরা চলছে, হিন্দিতে কথা বলছে, তারাই মারধর করলো, পেছনে পেছনে জিপসির লোকেরাও গেল, তারপর আবার পুলিশ তাকে কোনো ট্রেসই করতে পারছে না। হ্যাঁ এখন এ নিয়ে কিন্তু নানা রকম সন্দেহের ব্যাপার দেখা দিয়েছে। কারণ কি, যে পরিমাণ গাঁজা এবং ব্রাউন সুগার, সিপাহীজলাতে সবচেয়ে বড় বর্ডার রয়েছে এবং সেখানে 400 হেক্টর জমিতে গাঁজা ধ্বংস করা হয়েছে। এখন এর একটা বিরাট অংশ পুলিশ ধ্বংস করেছে এবং বিএসএফ ধ্বংস করেছে। এখন এই কন্ট্রাব্যান্ড আইটেমগুলো ধ্বংস করার পরে নিয়ম হচ্ছে যে তাকে একটা সিজার লিস্ট করে সেটা জমা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন যারা ধরেছে তারা যে সিজার লিস্ট ঠিকঠাক করেছে এর কিছু প্রমাণ আছে? ওরা যদি কিছু রেখে দেয়, হ্যাঁ মানে সেই সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না। অতীতে এরকম ঘটনা হয়েছে, হ্যাঁ এরকম অনেক হয়েছে এবং একজন পুলিশও সাসপেন্ড হয়েছে। তো এখানে কিছু করাপ্ট বিএসএফ অফিসিয়ালস, কিছু করাপ্ট পুলিশ অফিসিয়ালস এবং স্মাগলারদের একটা নেক্সাস, একটা ট্রায়াঙ্গুলার নেক্সাস তৈরি হয়েছে। এবং এ দিয়ে ওরা হাজার কোটি টাকার ব্যবসা করছে, বেআইনি ব্যবসা। এবং তার কিছুটা আঁচ সাংবাদিকরা পেয়েছিল বলেই তাদেরকে এরকমভাবে মেরে পিটে, হ্যাঁ মুখ বন্ধ করার এবং ভয় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে। তো আজকে একটা সাংবাদিকদের একটা টিম সেখানে গেছে। তো আমার মনে হয় সাংবাদিকরা যদি এই বিষয় নিয়ে একেবারে চুপ করে থাকে, হ্যাঁ তাহলে কিন্তু যারা নিজেদেরকে পরিচয় দেয় যে আমরা গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, কুকুর যেমন প্রভুর বাড়ি পাহারা দেয়, সেই রকম আমাদের প্রভু হচ্ছে গণতন্ত্র, তাকে আমরা মানে সেভাবেই গার্ড দিয়ে রাখি। হ্যাঁ তখন কিন্তু এই যে নেক্সাস, যাদের মধ্যে বিএসএফের যে করাপ্ট অফিসিয়ালসদের যে নেক্সাস, তাদেরকে অনেকে বর্ডার সিকিউরিটি ফোর্স বলে না, বলে বর্ডার স্মাগলিং ফোর্স। কারণ তারাই পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত। হ্যাঁ তারা কিন্তু আরও পেয়ে বসবে। আমার মনে হয় এটা একেবারে একটা অশনি সংকেত। সাংবাদিকরা এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসা উচিত, হ্যাঁ এই আক্রমণের ঘটনার নিন্দা করা উচিত এবং সমস্ত রকমের আইনি ব্যবস্থা যাতে তাদের বিরুদ্ধে না হয় তার জন্য সোচ্চার হওয়া উচিত। ঘটনা হচ্ছে, চলো পাল্টাই স্লোগান যখন উঠছে তখন এই রাজ্যের বুকে দুজন সাংবাদিক কর্তব্যরত অবস্থায় বা সংবাদ সংগ্রহ করতে গিয়ে এবং ডেকে নিয়ে গিয়ে দুটো ক্ষেত্রে দুরকমভাবে ঘটনা ঘটেছে, খুন হয়ে যায় দিনের আলোতে। এবং এইটা নিয়ে এই দুটো ঘটনা পরপর ঘটার পরই সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত সাংবাদিক, সংবাদপত্র কর্মী, একটা রাজ্যে উত্তাল আন্দোলন গড়ে তোলে। এবং লঘু তুমি ঠিকই বলেছ যে কয়েকটা বিষয় নিয়ে আন্দোলন, যে কয়েকটা বিষয় মানুষের চিন্তার জায়গাতে আঘাত করেছিল, সাধারণ মানুষ যে কয়েকটা বিষয়কে সামনে রেখে চলো পাল্টাই স্লোগানের সঙ্গে নিজেদেরকে একাত্ম করেছিল, ওই সাংবাদিকদের ওই আন্দোলন কিন্তু তার একটা অন্যতম অংশ ছিল এবং আলটিমেটলি মানুষ পরিবর্তন করে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই 10-11 মাসে যে নতুন আশা, পরিবর্তন যে আশায় করা, যে
বিষয়গুলোকে সামনে রেখে করা। সে বিষয়গুলোর অন্যতম হচ্ছে তখনকার সময়ে বিগত সরকারের সময়ে সাংবাদিকদের মধ্যে একটা আলোচনা ছিল, প্রচার ছিল সব জায়গাতে, যে এই রাজ্যের বুকে সাংবাদিকরা, সংবাদপত্র, সংবাদ মাধ্যম আক্রান্ত, নিরাপত্তাহীন। এই যে বিষয়টা, এটা হচ্ছে 25 বছরের শাসন, কিন্তু গত 10-11 মাসে সরকার পরিবর্তনের পরে মানুষের হৃদয়ের সমস্ত ভালোবাসা নিয়ে যেই সরকারটা আজকে অধিষ্ঠিত হয়েছে, এই সরকারের 11 মাসে, 10 মাস অতিক্রান্ত 11 মাসের মাথায় এসে এই সরকারটার আমলে এই 10-11 মাসে কতবার সাংবাদিকরা আক্রান্ত হয়েছে? এই প্রথম একটা বা দুটো ঘটনা নয় কিন্তু। জয়ন্তদার কথায় যেটা বেরিয়ে এসছে, গতকালকে যা ক্লিপিংস এসছে, বা আজকে সংবাদপত্রে যা আমরা পড়তে পেরেছি, তাতে করে এই দুটো বিষয়েই কিন্তু সংশয়ের জায়গা রয়েছে যে কারা এটার সঙ্গে যুক্ত। সরাসরি প্রত্যক্ষভাবে কারোর বিরুদ্ধে অভিযোগ তোলা যাচ্ছে না, কারণ আইডেন্টিফাই করা যায়নি। আশিস চক্রবর্তীর বাড়ির সামনে যারা গেছিল, ওখানে দাঁড়িয়ে থেকে আশিস চক্রবর্তীর বাড়িটাকে ওই রেকি করে যারা চলে এসেছিল, তারা এক্স্যাক্টলি কারা বোঝা যাচ্ছে না। আন্দাজের ওপর একটা তৈরি করার চেষ্টা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে যেহেতু বেশ কয়েকদিন ধরে ধারাবাহিক একটা পত্রিকাতে উনি গাঁজা বিরোধী বিষয় স্টোরি করছিলেন, আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে স্টোরি করছিলেন, এই কারণের জন্য হয়তো এদের তরফ থেকে কোনো একটা হতে পারে। বক্সনগরের ক্ষেত্রেও তাই। সাদেক মিয়া দীর্ঘদিন ধরে ওরা দেখছে ওখানে, আলটিমেটলি গিয়ে এই ইনসিডেন্টটা ঘটেছে। কিন্তু পুলিশের বক্তব্য হচ্ছে এরা আসাম রাইফেলসের লোক। জয়ন্তদার কথা বলছে, আসাম রাইফেলসের লোক হলে নাম্বার প্লেটিন গাড়ি ব্যবহার করবে কেন? এখানেও কিন্তু আইডেন্টিফাই করা গেল না। আমার বক্তব্য হচ্ছে এই দুটো ক্ষেত্রে তো আইডেন্টিফাই করা যায়নি এখন, যেখানে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই হয়েছে যে ঘটনাগুলো ইতিমধ্যেই, সেইগুলো নিয়ে এখন অবধি কদ্দূর কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? এই জায়গাটা সাংবাদিকরা কি গ্যারান্টি করেছে? তখনকার সময় কিন্তু এই সরকারের যারা প্রধান, এই সরকার যারা নেতৃত্ব দিচ্ছে, এই নেতৃত্ব কিন্তু তখন সাংবাদিকদের পাশে এসে দাঁড়িয়েছিল, আমরা তোমাদের নিরাপত্তা নিশ্চিত করব। এখন এই সাংবাদিকদের আমার মনে হয়, সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত, তাদের আমার মনে হয় এখন ইটস হাই টাইম দে রেইজ দ্য ইস্যু, যে আমরা সংবাদ সংগ্রহ করি, আমরা সংবাদ পরিবেশন করি। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে সত্যনিষ্ঠ খবর করুন, সরকারের সমালোচনা করুন, এটা করুন, সেটা করুন, সংবাদ জগতের মানুষের কাছে আহ্বান রাখছে। তো সে যখন একজন সাংবাদিক যখন তার মোটর বাইক নিয়ে রাত দুপুরে খবর সংগ্রহ করতে যাচ্ছে, তার নিরাপত্তাটা কে সুনিশ্চিত করবে? আর সেটা যদি না করে, তাহলে এই ফ্রেটার্নিটি, প্রেস ফ্রেটার্নিটি, তারা এখন অবধি বসে কেন? একটা সফর, একটা এফআইআর কি যথেষ্ট? সুদীপ দত্ত ভূমিকার হত্যার পরে কিন্তু রাজ্য সরকার সিট গঠন করেছিল, সাংবাদিকদের দাবি ছিল সিবিআই দিতে হবে, তখনকার রাজ্য সরকার রাজি হয়নি, সিট দিয়েছে। সিট দেওয়ার পর আলটিমেটলি কিন্তু চার্জশিট দেওয়া হয়ে গেছে। কিন্তু ওই যে সাংবাদিকরা তখন দাবি করেছিল, আর বর্তমান সরকারের যারা নেতৃত্ব তখন ছিল, তারা প্রতিশ্রুতি দিয়েছিল আমরা এলে পরে সিবিআই দেবো, সঙ্গে সঙ্গে সিবিআই দিয়ে দিয়েছে। এখন সিবিআই দেওয়ার পর এটা কোথায় আছে? সুদীপ দত্ত ভূমিক হত্যা মামলা বিষবাও জলের তলায়। শান্তনু হত্যা মামলা কোথায় আছে এখন অবধি? দিনের আলোতে ঘটনা ঘটেছে। কেন এখন অবধি এই শান্তনু হত্যা নিয়ে এই সাংবাদিকুল কোনো আন্দোলন সংগঠিত করলো না? কোথাও কোনো প্রশ্ন রেজ করছে না। আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটাতে টাইম ইজ হাই। হতে পারে 5 বছরের তুলনায়, 25 বছরের তুলনায় 11 মাস ইজ নাথিং, কোনো ইস্যুই না, মাত্র 11 মাস। এখনও ঠিকঠাক করে চেয়ারটাকে ভালো করে মুছে বসার সুযোগ হয়নি, মানে অফিসটাকেও ঠিকঠাক চেনা হয়নি, অফিসারদের সঙ্গে ভালোভাবে পরিচয় হয়নি, হতে পারে। কিন্তু কিছু বেসিক থিংস, ইমিডিয়েট অ্যাটেনশান, ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন। সেটা 10-11 মাসের প্রশ্ন নয়। সাংবাদিকরা তো রক্ষক, এই যেটা বলার চেষ্টা করছিল জয়ন্তদা, যে ওরা হচ্ছে গণতন্ত্রের অত্যন্ত প্রহরী। তো গণতন্ত্রের অত্যন্ত প্রহরী, এদিকে সরকার বলছে আমরা বেআইনি নেশাবিরোধী অভিযান সংগঠিত করছি এবং নেশামুক্ত করব। তো নেশামুক্ত হচ্ছে কি হচ্ছে না সেটা মনিটর করবে কে? সাংবাদিকরা মনিটর করবে।
আদতে হয়েছে কিনা। এবং এটা তো ঘটনা যে যে পরিমাণ গাঁজা, ফেন্সি বা ব্রাউন সুগার বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বিষয়গুলি আছে, মানে কন্ট্রাব্যান্ড আর্টিকেলসগুলি আছে, এরা কি পরিমাণ সিজড হচ্ছে, সেটা সত্যি সত্যি টোটাল সিজড আর্টিকেলস বা সিজড কোয়ান্টিটি সিজার লিস্ট করে মালখানায় আসছে কিনা এটা তো নিশ্চিত নয়। এবং এখন তো অলরেডি এটা প্রচারে চলে এসেছে, সংবাদ মাধ্যম এটা নিয়ে খবর করছে না, সরকারের বিরাট ভাজন হয়ে যেতে পারে। এখন তো এটা মানে কানে কানে ঘুরে বেড়াচ্ছে যে সিজড যে কোয়ান্টিটি সেটা সিজার লিস্টে আসছে না, এটা লায়ন শেয়ার অন্য কোথাও চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কাদের কাছে যাচ্ছে, সাংবাদিকরা এগুলো জানে? কেন এগুলো নিয়ে স্টোরি করছে না? অপরাগ বা ভীত। তো এই ভীতির জায়গাটাকে পরিষ্কার করবে কে? নিরাপত্তার বিষয়টা যদি সুনিশ্চিত না করে, তাহলে এই সরকারের যে প্রতিশ্রুতিগুলি, এই প্রতিশ্রুতিগুলি আদৌ কতটা রক্ষিত হবে তাই নিয়ে তো প্রশ্নচিহ্ন এসে যাবে। এবং সাংবাদিকদের এখন উচিত এইটা নিয়ে, তখন যদি দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারে, এখন কিন্তু কেন গড়ে তুলবে না? ওরা কি তাহলে কোনো পক্ষের সঙ্গে যুক্ত হয়ে গেছে? আমি তো বিশ্বাস করি না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যে দাবি করা হয়, তো চতুর্থ স্তম্ভ তো নিরপেক্ষ থাকবে। তিনটে স্তম্ভের মধ্যে এক্সিকিউটিভ আমি ধরে নিচ্ছি তাকে সবসময় ডিফেন্ড করে, নিজেকে ডিফেন্ড করে, মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে যারা যুক্ত তারা সবসময় ইয়ে হয়েছে, মাধববাড়িতে গুলি হয়েছে, প্রথমেই আপত্তি জানিয়ে দিয়েছে, এসপি বলে দিয়েছে না ওখানে গুলিই হয়নি, ইজ ট্রাইং টু ডিফেন্ড দ্য এক্সিকিউটিভ। ওখানে একটা তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে, তো প্রথম অবস্থায় যে তার আপত্তি হচ্ছে না এখানে হয়নি। লেজিসলেচারও সেম কেস, বিরোধী দল যতই প্রশ্ন তুলুক যে এরকম একটা ঘটনা ঘটছে বা এই বিষয়গুলো কীভাবে ব্যাখ্যা করলো, সরকার পক্ষ থেকে বিরোধিতা করা হচ্ছে যে না এরকম কোনো ঘটনাই নেই, যে কোনো ইস্যুতে। চতুর্থ স্তম্ভ জুডিশিয়ারির কথা যদি বলো, প্রশ্ন আসতে পারে যে উকিলবাবুরা কি করছেন। হ্যাঁ, উকিলবাবুরা কিন্তু তৃতীয় স্তম্ভ বা 1 নম্বর স্তম্ভ নয়, জুডিশিয়ারিটা 1 নম্বর স্তম্ভ। সেখানে সরকার পক্ষের উকিলবাবু আর বিরোধী পক্ষের উকিলবাবু দুজনে মিলে বিচারককে অ্যাসিস্ট করার চেষ্টা করে সত্যটা উদ্ঘাটন করার জন্য, ওখানে বিরোধিতা করার কোনো বিষয় নেই। এবং ফেটার্নিটি হিসেবে লয়ার্সরা একটা ইউনিট, সরকার এবং বিরোধী যেই হোক, ডিফেন্স যাই করুক না কেন। কিন্তু সাংবাদিকদেরও তো এই জায়গাটা থাকার কথা। তারা তো বলছে দাবি করছে চতুর্থ স্তম্ভ, তো চতুর্থ স্তম্ভ হয়ে থাকলে তার ইউনিটিটা কোথায়, ফেটার্নিটির জায়গাটা কোথায়? শুধুমাত্র একটা সফর, এরম সফর এরা আগেও করেছে, নিটফল কি? কোনো না কোনো জায়গা তো একটা তৈরি হতে হবে। সাংবাদিকদের জন্যই যদি নিরাপত্তার জায়গা না থাকে, তাহলে মানুষ প্রতিবাদের জায়গায় যাবে কি করে? সাধারণ মানুষের মনে যদি আসে যে এই বিষয়টা যেটা ঘটছে সেটাকে আপত্তি করা উচিত, ঠিকাদাররা কনস্ট্রাকশনের কাজ করছে, বাধা দিতে গেলে যদি দেখা যায় সাংবাদিকদেরই নিরাপত্তা নাই, কোন পাড়ার কোন ভদ্রলোক এসে ঠিকাদারকে বাধা দেবে? কারণ তার লেজ কোথায় বাধা, তার টিকিটা কোথায় বাধা, কার সঙ্গে তার গাঁটছড়া বাধা কেউ জানে না। তো মানুষ তো এমনিতেই নীরব হয়ে যাবে। তাহলে কি গণতন্ত্র থাকলো? আর যেটা খবর হলো, পুলিশের সাথে যখন ওই যে টিমটা দেখা করতে গেছে, যাওয়ার পর যেহেতু এফআইআরটা হয়েছে সেটার উপর যখন কথা বলছে, অ্যাকশন নিতে বলছেন, পুলিশ কিন্তু 41-এর দেখাচ্ছেন যে আমরা নোটিশ ইস্যু করব, নোটিশ ইস্যু করলে একুশরা আসবেন, আমরা এইভাবে অ্যারেস্ট করতে পারি না। আর্গুমেন্ট চলছে তাদের মধ্যে, লাস্টে আমরা এখানে ঢোকার আগে পর্যন্ত আর্গুমেন্ট চলছে। কার উপরে নোটিশ ইস্যু করবে? নোটিশটা কার উপরে ইস্যু? যারা 21 তারা তদন্ত করে পাবে। যাই হোক, যেটা দিয়ে শেষ করেছে জয়ন্ত, আবার যাচ্ছি, এটা অরিন্দম একটা খুব ভাইটাল প্রশ্ন তুলেছে যে সাংবাদিকরা শিবির বিভক্ত কিনা। যদি শিবির বিভক্ত হয় তাহলে কিন্তু এসব ধরনের ঘটনা যারা করে এরা কিন্তু আরো বেশি উৎসাহিত হয় যে সাংবাদিক ডান বাম রাম যেই হোক, বিভিন্ন শিবিরে যারা বিভক্ত আছে, একটা শিবিরের এটা করলে আমি যে শিবিরের রাজনৈতিক ছত্রছায়া আছি, হয়তোবা যেটা বলছিল যে লয়ার ফ্যাটার্নিটি একটা, সেটা কোর্টে মামলা করতে গেলে সরকার বিরোধী যায়, কিন্তু ফ্যাটার্নিটি একটা। কিন্তু যেটা ঘটনা এখন ত্রিপুরা রাজ্যে যেটা হচ্ছে যে আমরা দেখেছি যে নির্বাচনের আগে বা নির্বাচনের পরে বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন শিবিরে বিভক্ত হওয়ার জন্য, এটা কি এই ফ্যাটার্নিটির একটা দুর্বলতা না? এবং এটা সুযোগ কি দুষ্কৃতীরা নিচ্ছে না? না, এই সম্পর্কে আমি বলি যে মানে সাধারণ মানুষ আশা করে যে সাংবাদিকরা নিরপেক্ষ থাকবে। তো এ নিয়ে সারা পৃথিবীতে অনেক তোলপাড় হয়েছে, অনেক বিতর্ক হয়েছে। তারপর প্রশ্ন হচ্ছে যে নিরপেক্ষ থাকা কতটুকু সম্ভব, এরকম। তো এ নিয়ে আমি তাত্ত্বিক আলোচনা করতে চাই না, কিন্তু একটা কথা হচ্ছে যে আমাদেরকে ব্যালেন্সড হতে হবে। মানে আমাদের রিপোর্টিংয়ের ক্ষেত্রে আমাদের ব্যালেন্সড রিপোর্টিং করতে হবে।
অর্থাৎ আমরা যদি যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি বা কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন আমরা খবর করব, হ্যাঁ, তার বিরুদ্ধে খবর করার সময় হ্যাঁ তার ওপিনিয়নস সেটাও কিন্তু নিতে হবে। যাই হোক, সেটা অন্য প্রশ্ন। কিন্তু বরাবরই দেখা গেছে যে ভারতবর্ষের সাংবাদিকরা রাজনৈতিকভাবে মানে অনেক ক্ষেত্রেই কিন্তু বিভক্ত হয়ে যায়। হ্যাঁ, সেটা দেখা গেছে, এবং সেটা অনেক সময় খুব মানে একটা আবরণের তলায় সেটা বিভক্ত হয়। এমনিতে যতটুকুই বলা হয় যে আমি নিরপেক্ষ সাংবাদিক, অনেক সময়ই হয়ে যায়। আরেকটা আছে যে কোনো রাজনৈতিক দল সরাসরি তার পত্রিকাগুলো প্রকাশ করে এবং সেখানে তারা সাংবাদিকদের জন্য প্রেস কার্ড থেকে আরম্ভ করে সবই করে। শুধুমাত্র বেতন দেওয়ার সময় তারা বলে যে এটা তো হবে না, হ্যাঁ, তারা ভলান্টিয়ার, সেটা বলে। তো তাহলে দেখা যাচ্ছে যে সাংবাদিকদের যে নিরপেক্ষতা বা ইত্যাদি কোনো ব্যাপার নয়। হ্যাঁ, একদল আছে সরাসরি বলে যে আমরা একটা কমিউনিস্ট পার্টির বা ওই রকম মুখপত্রের আমরা সাংবাদিক, আর কেউ বলে যে আমরা এমনিতে নিরপেক্ষ সাংবাদিক, কিন্তু তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রুলিং পার্টির সেবাদাস হিসেবে কাজ করে। কাজে ওই রকম একটা ব্যাপার মানে থেকেই যায়, যে একটা স্থাবকতার বিষয় একটা থেকেই যায়। কিন্তু এখানে প্রশ্ন, তা বলে যে সমস্ত সাংবাদিক কুল একেবারে স্থাবক হয়ে যায় তাও নয়। হ্যাঁ, সবসময় কিন্তু একটা ভয়েস অফ ডিসেন্ট একটা থাকে। হ্যাঁ, এবং তারাই কিন্তু আসলে জাগ্রত জনমত তৈরি করে। তো এখানে কিন্তু প্রশ্নটা সেইভাবে আসছে না। প্রশ্নটা আসছে যে এখানে যে সিকিউরিটি ফোর্সেস, হ্যাঁ, যারা স্মাগলিংয়ের সঙ্গে জড়িত হচ্ছে, একটা নেক্সাস তৈরি হচ্ছে বলে অভিযোগ আসছে বা সন্দেহ দানা বাঁধছে, এর বিরুদ্ধে সমস্ত সাংবাদিকরা এককাট্টা হয়ে লড়াই করবে কিনা। মানে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে একটা টিম সফর করা হলো বা ইত্যাদি। এই যে মানে এখন যদি পুলিশ যদি এফআইআর নিতে না চায় বা এফআইআরটা নিয়ে যদি এটাকে হিমঘরে পাঠিয়ে দিতে চায় এবং বিভিন্ন আইনি অজুহাত দেখায় যে আমরা নোটিশ করব, অমুক করব, তমুক করব, তাহলে যে লোকটাকে মারধর করা হলো, হ্যাঁ, এবং তাকে তো ইট ওয়াজ এ কেস অফ অ্যাটেম্পট টু মার্ডার। তাদের বিরুদ্ধে যদি স্পেসিফিক যদি অভিযোগ দেওয়া হয় তাহলে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করবে না? হ্যাঁ, আমার তো মনে হয় সেটা করা দরকার। এবং আমি একেবারে হলফ করে বলতে পারি বিএসএফ এর মধ্যে যে অংশটি করাপ্ট হয়ে গেছে, হ্যাঁ, যারা নেশা বাণিজ্য পাচারের সঙ্গে জড়িত, হ্যাঁ, তার মানে যাদেরকে আমরা বর্ডার স্মাগলিং ফোর্স বলি, বর্ডার সিকিউরিটি ফোর্স না বলে, হ্যাঁ, তারা কিন্তু প্রায়শই মানে মানুষের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। হ্যাঁ, এবং এখানে একটা স্বৈরাচারী মনোভাব, যে আমাদের হাতে আর্মস আছে, আমরা সিকিউরিটি ফোর্সের লোক, আমরা যা খুশি তাই করতে পারি। এই যে সোনামোড়া সীমান্ত দিয়ে যে মানুষ পারাপার হয়, বাংলাদেশ থেকে আসে এবং যায়, হ্যাঁ, বেশিরভাগ লোক আমাদের কাছে কমপ্লেইন করেছে যে বিএসএফ তল্লাশির নামে, ব্যাগ তল্লাশির নামে তাদেরকে হয়রানি করে। অথচ বিএসএফের কোনো এখতিয়ার নেই ব্যাগ তল্লাশি করার। হ্যাঁ, সেটা হচ্ছে কাস্টমসের কাজ। একজন সিনিয়র সাংবাদিককেও আমি শুনেছি যে অপমান করে বলেছে তেরা বেগ খোল, উসমে কে আয় দেখনা হয় মুঝে। হয়তো এটা আমরাই হয়তো অনেকে প্রকাশ্যে নিতে চাইনি, মানে হ্যাঁ, এরকম। উনি আমার থেকেও অনেক সিনিয়র। কাজেই আমার মনে হয় এ নিয়ে আমাদের মানে শান্তনু হত্যা বা এরকম সুদীপ হত্যার সময় আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলাম, এখানেও সেটা করা উচিত। আমাদের উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে ডেপুটেশন দেওয়া উচিত। আমাদের উচিত গভর্নরের মাধ্যমে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে আমাদের ডেপুটেশন দেওয়া। আমাদের উচিত ডিজির সঙ্গে মিট করে স্পেসিফিক যে ঘটনা আমরা পেয়েছি, হ্যাঁ, সুন্দর করে লিখে সেটা ডিজিপির কাছে দেওয়া, হ্যাঁ, এবং এফআইআর নামে যাতে তালবাহানা না করতে পারে। আমাদের মনে হয় এখন যদি আমরা সাংবাদিকদের ঐক্যের মুখ আমরা যদি দেখতে না পারি, যদি না দেখি, তাহলে ভবিষ্যতের সময় কিন্তু আরও খারাপ আসবে। একদম। জয়ন্তদা যে জায়গায় শেষ করতে চাইলো সেটা হচ্ছে যে ঐক্য চাই। আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম, তার আগে জয়ন্তদা যে কথাটা বলার চেষ্টা করছিল যে সংবাদ জগতে নিরপেক্ষতা বলে একটা কথা আছে ঠিক, কিন্তু সেটা মানে সব সময় রক্ষা করা সম্ভব নয়, হয় না।
এটা সত্যি কথা, বাস্তব, অস্বীকার করার উপায় নেই। কারণ সাংবাদিকরা যে হাউজের সঙ্গে যুক্ত আছে সেই হাউজের যে নীতি, সেই নীতির সঙ্গে তাল মিলিয়ে তার সংবাদ পরিবেশন করতে হয়, সংবাদ লিখতে হয়, তাতে কোনো আপত্তি নাই, এটা হতেই পারে। কিন্তু ঠিক বলেছেন উনি যে সংবাদটাকে চেষ্টা করা উচিত একটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করার। এই ব্যালেন্সের জায়গাটায় আমার রাজ্যে কিন্তু এই ব্যালেন্সের জায়গাটাতেই আঘাত আসছে, ব্যালেন্সটা রক্ষিত হচ্ছে না। ব্যালেন্সটা যদি রক্ষিত হতো তাহলে আজকে শান্তনু চক্রবর্তী হত্যার পর এতদিন বাদেও কি পুলিশ কি সিবিআই কেউ এখন অবধি এটা নিয়ে কোনো অগ্রগতির খবর আমরা পাচ্ছি না কোথাও। অথচ সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত, এ রাজ্যের যারা সংবাদ হাউসগুলো রয়েছে, কি ইলেকট্রনিক কি প্রিন্ট মিডিয়া, এরাও কিন্তু আশ্চর্যজনকভাবে 11 মাস ধরে নীরব। অথচ এই হত্যাটা ছিল অন্যতম একটা ইস্যু। তো ব্যালেন্সটা নেই। আমি যে জায়গাটাতে আঘাত করতে চাইছি বা যে জায়গাটাকে আমি পয়েন্ট আউট করতে চাইছিলাম, জয়ন্তদা যেখানটায় এসে শেষ করলো, সেটা হচ্ছে ফেটার্নিটির প্রশ্ন। যেটা বলতে চেয়েছিলাম আমি, যে লয়ারদের ফেটার্নিটির বিষয়টা রয়ে গেছে। পক্ষে বিপক্ষে ওরা রয়েছে যে কোনো একটা মামলায়, খুনির পক্ষে দাঁড়াচ্ছে রঘুনাথ মুখার্জি বা অরিন্দম ভট্টাচার্য, সরকার পক্ষে একজন দাঁড়াচ্ছে, কিন্তু যখন মামলা শেষ একজন লয়ারের উপর আক্রমণ, একজন লয়ারকে হেনস্থা প্রশাসনের কর্তা ব্যক্তিদের দ্বারা, সেটার বিরুদ্ধে যে গর্জে ওঠা, প্রতিবাদ সংগঠিত করা, এই জায়গাটা আমার মনে হয় এই নতুন সরকারের আমলে বাড়তি গণতন্ত্র যেখানে পাবো বলে আমরা আশা করেছিলাম, এবং অনেকের ধারণা, অনেকে বলার চেষ্টা করছে যে আমরা আগের থেকে অনেক ভালো আছি, 25 বছর আগের থেকে গত 11 মাসে আমরা অনেক ভালো আছি, মুক্ত রাজ্যে আছি। সেই মুক্ত রাজ্যে প্রেস ফ্রেটার্নিটিটা কোথায়? আমি আবারও বলবো যে 4 জন আর 5 জনে মিলে একটা সফর করলেই কি এটা সমাধান হবে? বিএসএফকে দোষ দিচ্ছি, বিএসএফ এর একটা অংশ বলছি আমরা বর্ডার স্মাগলিং ফোর্স, এগ্রি, কিন্তু সাদেক মিয়ার ঘটনাটার সঙ্গে যে বিএসএফই যুক্ত, এই মানে সুনির্দিষ্ট এই তথ্যটা কে দিয়েছে? হিন্দিভাষী হলেই কি বিএসএফ হবে? হিন্দিভাষী হলেই কি আসাম রাইফেলস হবে? বিএসএফ এর ড্রেসও পড়তে পারে, যে কেউ করতে পারে। এইটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। জলপাই রঙের পোশাক পরে টিএনবি আক্রমণ সংগঠিত করেনি আমাদের রাজ্যে? হয়নি এই ধরনের ঘটনা? দিনের পর দিন ঘটনা ঘটেছে, জাস্ট টু ক্যামোফ্লেজ, জাস্ট টু ক্রিয়েট এ কনফিউশন, আর পুলিশ সেটা বলছে। তো কাজেই সবার আগে তো দায়িত্ব এসে যাচ্ছে পুলিশের। পুলিশ যদি বলে থাকে যে এরা বিএসএফ এর লোক, তাহলে পুলিশকেই বলতে হবে, তার বিরুদ্ধেই চাপটা সৃষ্টি করতে হবে যে তুমি আগে বোঝাও এটা আসাম রাইফেলস না বিএসএফ, তুমি কি করে বুঝবে, কিসের ভিত্তিতে তুমি এলো, তাহলে কারা কোন সেক্টরের লোক ছিল সেটা বলো। সেটা না বলে শুধুমাত্র বিএসএফকে আমি বললে তো কোনো কাজ হবে না। খোয়াইয়ের ঘটনায় নির্দিষ্টভাবে তো কারোর বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না, বলতে পারছে না কেউ কারা ছিল তারা। আন্দাজ তুমি বলছো যে আলোচনাক্রমে যেটা উঠে এসছে 41-এর নোটিশ দেবে, পুলিশ তো আইনি দিক থেকে তো ঠিকই বলেছে। কাজে এই আইনগত ব্যাখ্যাগুলো যদি করতে যাও, তাহলে পুলিশ যেভাবে এগোচ্ছে সেভাবে এগোবে। আননোন এফআইআর, পুলিশ তো খুঁজবে, খোঁজার সময় দিতে হবে তোমাকে। তো ইন দ্য মিন টাইম তোমার ফেটার্নিটির মুভমেন্টটা থাকতে হবে। তো এই ফেটার্নিটির মুভমেন্টটা যদি আরও ডিলেইড হয়, তাহলে আমার যেটা মনে হয়, আমি যেহেতু তোমার প্রোগ্রামের একদম সময় শেষ, আমার যেটা মনে হয় যে এখানটায় একটা ইউনিটি তোমাকে দেখাতেই হবে। টাইম ইজ হাই। এই সময়ে যদি সাংবাদিকরা সামনে এগিয়ে না আসে, সরকারকে এই জায়গাটাতে দৃঢ়ভাবে বলার, তাদের বক্তব্যটা বলার চেষ্টা না করে, প্রশাসনের কাছে তাদের বক্তব্যটা ঠিকঠাকভাবে বা জোরালোভাবে সুদৃঢ়ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা না করে, শুধুমাত্র বক্সন ওভার ক্ষয়ের ঘটনা নয়, দীর্ঘদিন ধরে করছে, একটা দুটো ইনসিডেন্ট নয়, রেগুলার মার খাচ্ছে, গণতান্ত্রিক আন্দোলন কভার করতে গিয়ে আক্রান্ত হচ্ছে, কে নেবে এর বিরুদ্ধে ব্যবস্থা? প্রশাসন এই দায়িত্বটা নেবে না? আর সাংবাদিক কুল এই বিষয়টা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করবে না? শুধুমাত্র একটা বিবৃতি তাতে তো হবে না। কাজে আমার মনে হয় হাই টাইম যে রাজ্যের সংবাদ জগৎ এই বিষয়টা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে, এবং এই যে একটার পর একটা ঘটনা ঘটছে, এই ঘটনাগুলোকে অ্যাসেম্বল করে এক জায়গায় নিয়ে এসে, শুধুমাত্র আইসোলেটেডলি যে কোনো একটা ইনসিডেন্ট বা দুটো ইনসিডেন্ট কি নয়, গোটা এই ধরনের বিচ্ছিন্নভাবে হলে বলে গত 11 মাসে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যেখানে দেখা গেছে সাংবাদিকরা তাদের কাজ করতে গিয়ে
তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছে। কোথাও ব্যক্তি বিশেষের রোষানলে পড়েছে, কোথাও দলের রোষানলে পড়েছে, কোথাও একটা উচ্ছৃঙ্খল মবের রোষানলে পড়েছে। এই জায়গাটাকে সুনির্দিষ্ট করতে হবে যে তাদের কাজ করার যে পরিধি বা যে কাজ করার যে জায়গাটা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ করতে হবে। একদম দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। আমাদের শেষ করার আগে যেটা আমাদের দুজন প্যানেলিস্ট যেটা আলোচনা করলেন এবং যতটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যারা সাংবাদিকরা রয়েছেন, যারা সাংবাদিক ফ্যাটার্নিটি রয়েছেন, এই বিষয়টা নিয়ে এজিটেশন করা, মুখ্যমন্ত্রীর নিকট যাওয়া, হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্টের যাওয়া, যেহেতু একটা অভিযোগের ইঙ্গিত একটা প্যারামিলিটারি ফোর্সের দিকে উঠেছে, ডিজিবির কাছে বা রাজ্যপালের কাছে যাওয়া, এজিটেট করা ম্যাটারটা, যাতে করে একটা এজিটেশন হয় সাংবাদিকদের মধ্যে, রাজ্যের মধ্যে, এবং এজিটেশনের ফলে একটা কঠোর ব্যবস্থা যাতে নেওয়া হয়, যেটা অরিন্দমদাও বললেন যে এই কঠোর এজিটেশন না হলে, কঠোর ব্যবস্থা নিলে সাংবাদিকদের কাজ করা, পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে নিরাপত্তা, প্রতি মুহূর্তে যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, আক্রান্ত হওয়া, সেটার সংখ্যাটা অনেকটাই কমে যাবে, রিডিউস করা সম্ভব হবে। এবং অ্যাজ এ হোল ফ্যাটার্নিটি হিসাবে, প্রেস ফ্যাটার্নিটি হিসাবে সব সাংবাদিক সব কিছুর উপরে উঠে, রঙের উপরে উঠে, মতের উপরে উঠে এটা নিয়ে মুভমেন্ট করবেন, আন্দোলন করবেন, এজিটেট করবেন ম্যাটারটা, যাতে যারা যারা এই বিভিন্ন ঘটনার সাথে বিগত কয়েকদিন ধরে যেগুলি হচ্ছে সাংবাদিকের সাথে, এগুলির বিরুদ্ধে যাতে প্রশাসন বা পুলিশ কঠোর ব্যবস্থা নেয় এবং বিচারের আওতায়, দায়রায় এনে অপরাধীকে কঠোর শাস্তি দেয়। তাহলে হয়তো এই জিনিসটা একদম অনেকটা হ্রাস পেতে পারে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হওয়া বা হুমকির মুখে পড়া। এটাই আমাদের আশা থাকবে, এটা আমাদের লক্ষ্য থাকবে আগামী দিন। আজকের পর দেখবো আমরা কালকে থেকে সাংবাদিক যারা বন্ধুরা রয়েছেন বা যে প্রেস ক্লাব রয়েছে বা প্রেস ফ্যাটার্নিটি রয়েছে, ওনারা কি স্টেপ নেন, কি ব্যবস্থা নেন। দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।